নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো আজকে আমাদের বিসর্জন মায়ের ঘরে ফেরার পালা। তো কালকে রাতে একটা বড় আপডেট এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রচুর মেসেজ করেছো তোমরা, যারা পরিচিত কিছু বন্ধু বান্ধব রয়েছো বা ফ্যামিলি মেম্বার্স আমাদের রয়েছো, ফোনও করেছো। হ্যাঁ, কাউকে সেইভাবে রিপ্লাই দিতে পারিনি, আমি দুঃখিত। কারণ বাড়ির পুজোতে অনেকটা সময় সেখানেই আমাকে দিতে হয়, তো এই কয়েকটা দিন আমি কাজ পুরোপুরি অফ রাখি। তো তার মাঝখানেও তোমাদের কিছু আপডেট দেওয়ার জন্য, কারণ বাজারে অনেক কিছু চলছে, তোমরা রীতিমতন হয়তো সব ঘেঁটে ফেলেছো যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আসল, কোনটা নকল, কি হচ্ছে সেগুলো অনেকটাই হয়তো তোমাদের ঘেঁটে গেছে। তো আমার কাছে যতটুকু আপডেট, আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বানিয়ে বাড়িয়ে অত কিছু নয়, ঠিক আছে? একদম সাধারণভাবে তোমাদের বলার চেষ্টা করব। তো অবশ্যই পুরোটা শুনো, ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, হঠাৎ ইস্ট বেঙ্গলের শিবিরে কি এটা হলো? হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো বলবো যে দাদা তুমি তো বলেছিলে যে ইস্ট বেঙ্গলে শিবিরটা, এই বছরের ড্রেসিং রুমটা ফিল গুড পরিবেশ রয়েছে। আমি আজকেও বলছি, ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে ড্রেসিং রুমের পরিবেশ ফিল গুড রয়েছে। হ্যাঁ, ফিল গুড রয়েছে। কিছু লোক, প্রত্যেকটা দলের ক্ষেত্রে কিছু কিছু এমন লোকজন থাকে যারা, তারা তাদের একটা ভাবনা চিন্তা থাকে। তারা ভাবে যে আমরা আমাদের ভাবনা চিন্তায় একদম সঠিক, আমরা আমাদের ভাবনা চিন্তায় দলকে নিয়ে যাব। তো হয় সবাই মিলে, 10 মিলে করলে একটা কাজ, সেই কাজটা যথেষ্ট ভালো হয়। আর নিজের বুদ্ধিতে কাজ করলে সে কাজ সবসময় যে ভালো হবে তার কোনো মানে নেই, মাঝে সাঝে খারাপও হয়। তো মেন যে বিষয়টা সেটা হচ্ছে সন্দীপ নন্দী যা যা বক্তব্য রাখছে, মানে একটা পুরো দেওয়ালির বড় বড় পটাকা বম যেগুলো দিচ্ছে, সেগুলো কি ঠিক না বেঠিক, এর আসল কাহিনী কি? দেখো, সন্দীপ নন্দী অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি তার খুব শেষের দিকের খেলা দেখেছিলাম, খারাপ নয়, ভালো প্লেয়ার। আমি শেষের দিকে আইএসএল এ খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্স যদি না ভুল করি, আমি দেখেছিলাম, মনে পড়ছে যে 2014 সাল এরকম কিছু সময়ের কথা, বা যাই হোক। তো তারপরে পরবর্তী সময় তিনি ফুটবল থেকে বিদায় নেন, কোচিং কেরিয়ারে আসেন। কিছু কিছু ক্লাবের কোচিং, সেখানে মোহামেডানেরও খুব সম্ভবত কোচ ছিলেন, রাজস্থান ইউনাইটেডেরও কোচ ছিলেন। তো যেখানেই কোচিং করিয়েছেন, বেশি দিন কিন্তু সেখানে কিছু করতে পারেননি। আর এমন কিছু তার কোচিং কেরিয়ারে কোনো প্লেয়ারকে এতটা আপগ্রেড করে দিয়েছেন বা এত কিছু দলকে একটা হাইফাই লেভেলে নিয়ে গেছেন, সেরকমও খুব একটা দেখিনি। আসলে কি বলতো, আমরা হয়তো সেই আবেগটা দিয়ে অনেক সময় চলি, আবেগে গা ভাসিয়ে সত্যি কথা বলতে খুব একটা লাভ হয় না। আমার প্রয়োজন রয়েছে যতটুকু, আমি সেখান থেকে ততটুকুই নেবো। তার থেকে বেশি নিতে গেলে মানে অতি মিষ্টি হয়ে গেলেও জিনিসটা ভালো হয় না, আবার কম মিষ্টি হলেও জিনিসটা ভালো হয় না। যতটুকু প্রয়োজন ততটুকুই। হয়তো হ্যাঁ, আমি অনেকটা মেপে কথা বলছি, মেপেই বলছি, একটুখানি বোঝার চেষ্টা করো, ডিপলি ভাবে বুঝতে পারবে। তো সন্দীপ নন্দীকে যখন ইস্টবেঙ্গল কোচ হিসাবে নিয়ে আসে, তার বহু আগে এরকম বাজারে খবর এসে গিয়েছিল সন্দীপ নন্দী হতে চলেছে ইস্ট বেঙ্গলের আসন্ন মরশুমের জন্য গোলকিপার কোচ, যাকে ক্লাবের তরফ থেকে অ্যাপ্রোচ করা এবং তাকে ক্লাবের ইচ্ছাতে তাকে মানে নেওয়া হচ্ছে কোচিং ডিপার্টমেন্ট হিসাবে। কোচ কি চাইছে সেটা পরের কথা, ক্লাব যেটা চাইছে সেটা হচ্ছে আসল কথা। ইমামি কি চাইছে সেটা পরের কথা, ক্লাব যেটা চাইছে আসল কথা। ঠিক আছে, ক্লাব একটা সাজেশন দিয়েছে, সেখানে ক্লাব চাইছে সন্দীপ নন্দী, ইস্টবেঙ্গল একটা সময় ভালো সময় কাটিয়ে গেছে, তাদের প্রাক্তন প্লেয়ারকে এবার তাদের কোচ হিসাবে নিয়ে আসতে, খুব খুব ভালো কথা। তো দেখো, একটা প্রেস রিলিজ দিয়ে জানানো বা কথাবার্তা যখন তখন সবে শুরু হয়েছে, তখনই এরকম খবর চলে আসছে, মানে তিনি বা তার এজেন্ট সাংবাদিকদের এসে বলে বলে বেড়াচ্ছেন, এটা কিন্তু কেউই ভালো চোখে দেখেনি। তখন থেকে ইমামি অন্তত ভালো চোখে দেখেনি। তোমাদের মনে থাকবে কনর শিল্ডের সাইনিং এর ব্যাপার, ইস্টবেঙ্গল কথাবার্তা যখন বলছিল একটা সময় পর্যন্ত, তার এজেন্ট এসে একদম ঢাক পিটিয়ে দেয়। পরবর্তী সময় সেটা ম্যানেজমেন্টের তরফ থেকেও কেউ ভালোভাবে দেখেনি। তোমরা মার্কাসের টুইটগুলোর কথাও মনে করো, আমাদের আপডেটগুলোর কথাও মনে করো, যেটা ভালোভাবে দেখেনি। যে একটা, আমি তোমার সঙ্গে কথা বলছি মানেই তুমি সেটা বাজারে রটিয়ে দিচ্ছ, তার মানে তুমি তোমার দাম বাড়ানোর খেলা খেলছো। তো সেই রকম ভাবেই সন্দীপ নন্দীর ব্যাপারটা ওই একই ব্যাপার, ম্যানেজমেন্ট ভালো চোখে দেখেনি। ভালো কথা,
তাহলে রটালোটাকে যে সন্দীপ নন্দী আসছে, তখন ভিতরে তো কিছু মানুষজন রয়েছে ভিতরের কাজ করে, আমরা ভাবি হয়তো হয় না, কিন্তু কাজ তো হয়। তখন সম্পূর্ণভাবে বোঝা যায় যে কে রটিয়েছে এই কথাটা বা কোথা থেকে এসেছে। তো যাই হোক, সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তী সময়ে যা যা ভিতরের ব্যাপার সেগুলো যদি বাইরে এসে যায় তো খুবই খারাপ ব্যাপার। কিছু তো আমার একটা কোচ অস্কার ব্রুজনের কথাই বলছি বা যে কোনো কোচের কথা বলছি, তার তো একটা পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনা যদি বাজারে বেরিয়ে যায় সেটা তো ভালো বিজ্ঞাপন নয়। আমরা অন্তত আমি আমাদের চ্যানেলের তরফ থেকে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা খুব একটা ভিতরের খবর শেয়ার করতে ভালোবাসি না। তোমরা একটু 2-1 বছর আগে চলে যাও, কার্লেস কোয়াদ্রাস যখন এসেছিল খুব একটা এত ক্লোজ ডোর ট্রেনিং হতো না, ঠিক আছে ভাই? লোকজন মাঠে গিয়ে ট্রেনিং লাইভ করে দিচ্ছিল, আর দেখো একদম ট্রেনিং লাইভ ইত্যাদি ইত্যাদি। প্রয়োজন নেই। আমরা মাঠে দেখব দল কি করেছে না করেছে, সেটা মাঠে প্রতিফলন হবে। ট্রেনিংয়ে কে কটা গোল করলো, ট্রেনিংয়ে কে কটা কি করলো, সেটা নিয়ে ভেবে লাভ নেই। সেখানে তো প্ল্যানিং তৈরি করা হয়, অস্ত্র তৈরি করা হয়। তো সেই অস্ত্র দেখে কি হবে, সেই অস্ত্র কতটা কাজে দিচ্ছে সেটা দেখতে হয়। তো এরকম ভিতরে অনেক খবর লিক হচ্ছিল। তারপর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে। আমি তো বলবো এক্ষেত্রে সন্দীপ নন্দীর কোনো ভুল ছিল না। সন্দীপ নন্দী যেটা বারবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছে, আমি আমার মতামত জানিয়েছিলাম। আমি তো প্রেসার কোচকে করতে পারি না, আমি সাজেশন একটা দিয়েছিলাম, কোচ সেই সাজেশন নিয়েছিল। কোচ গিয়ে দেবজিৎ মজুমদারকে বলে, তুমি পারবে, তুমি আমাদের জেতাতে পারবে? আরে কে কিভাবে কথা বলবে, কেউ ভালো আছো আছো আস্তে করেও বলতে পারে, কেউ জোরেও বলতে পারে। কারোর কথা বলার টোন দেখবে একই কথা অনেক টোনে বলা যায়, তার অনেক রকম মিনিং হয়। তো সেইভাবে ওই মুহূর্তে যখন ম্যাচ 120 মিনিটে যাচ্ছে, কোচেরা তো একটা প্রেসারে থাকে, আমি এতগুলো চেঞ্জ করছি, কোনো প্লেয়ার ফট করে ইনজিওর্ড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভাবনা চিন্তা রাখতে হবে। ধরো 5টা সাবস্টিটিউট হয়ে গেল, কোনো প্লেয়ার এমন ইঞ্জুরি পেলো তাকে চেঞ্জ করতে হলো, তাহলে তখন তো 10 জনে খেলতে হবে, কিছু তো করার নেই। তো সেইগুলো তো মাথার মধ্যে থাকেই। তো সেই সময় একটা প্রেসারে করছিল। দেবজিৎকে জিজ্ঞাসা করে দেবজিৎ বলেছে হ্যাঁ আমি পারবো, কারণ এর আগে আমরা দেখেছিলাম এটিকের হয়ে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কোচিতে ফাইনাল ম্যাচ, সেখানে দেবজিৎ মজুমদার বডি ঝাঁপিয়েছিল, পায়ে লেগে সেভ হয়েছিল ভালো। এবার সেই 2000 মনে হচ্ছে সেটা 2016 সালে মলিনার কোচিংয়েই মনে হয় দেবজিৎ মজুমদার ট্রফিটা এনে দিয়েছিল। তো সেই সময় দেবজিৎ আর আজকের দেবজিতের মধ্যে বয়সের তফাৎটা অনেকটা। দেবজিৎ অনেকটা স্লো হয়েছে। সেই উড়ন্ত দেবজিৎ, দুরন্ত দেবজিৎকে আজকের দিনে পাওয়াটা একটু কঠিন ব্যাপার। হ্যাঁ, গোলকিপারদের বয়স হলেও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ অসুবিধা হচ্ছে আমরা দেখতে পেয়েছি। দেবজিৎ মজুমদারেরও বেশ কিছু আউটিং ভুলভাল রয়েছে। তোমরা একটুখানি পিছিয়ে যাও, কদিন আগেই যখন ডিএইচএফসির সঙ্গে খেলা ছিল সেখানেও দেখেছিলে ভুল আউটিং সিএফএল এর ম্যাচে। তো এগুলো তো আমরা দেখেছিলাম, তো সেই নিয়েই একটুখানি কথাবার্তা হচ্ছিল। তো এবার ওটাই হিট অফ দ্য মুভমেন্টের মধ্যে আরো কিছু কথাবার্তা হয়। কোচও এসে সাংবাদিকদের মুখোমুখি বলে যে কোচিং সাপোর্ট টিমের কথা শোনা আমার উচিত হয়নি, আমি আমার প্ল্যানিং এ যদি স্টে করতাম ভালো হতো। এটা তো সাধারণ ব্যাপার। কোচেরও ভুল, কোচ কোচ তো ডিসিশন নেবে সবশেষে, তো কোচ তাকে চাইবে হবে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তারপরও ভিতরের অনেক খবর বাইরে আসছিল, রীতিমতন সুন্দর করে আসছিল। সেটা অস্কার কখনোই পছন্দ করেনি। সেই কারণে একটুখানি ওই আর কি ভুল বোঝাবুঝি বলো বা রাগারাগি বলো ইত্যাদি ইত্যাদি। আর সন্দীপ নন্দীকে আমি তো পার্সোনালি চিনি না, কিন্তু যেটা রিসেন্ট টাইমে তার কোচিং হিস্ট্রিতে দেখছিলাম যে কোনো দলে গিয়েতেই তিনি খুব একটা দীর্ঘদিন ধরে কিছু করতে পারেনি, আর সাফল্য তো সেইভাবে নেই। আর একটুখানি মানে কি বলবো, রাগী মানুষজন থাকলে যেখানে যা হয় আর কি। তো ওই কারণেই ঠিক আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু এক হয়নি। তো যেটা হয়েছে হয়েছে, কিন্তু এইভাবে ওপেনলি কোনো দলের কোচকে চ্যালেঞ্জ করাটাও কিন্তু মানে সেই দলের ভিতরের খবর বাইরে বার করা, মানে যেগুলো চলছে জঘন্য জঘন্য। অন্তত সন্দীপ নন্দীর কাছ থেকে এগুলো আশা করি না। তো আরো বলতে গেলে আমি ভাই একটা লাইভ লাগবে, কিছুদিন বাদই আমরা সুপার কাপের সময় আসবো লাইভ, সেগুলো তখন বলে দেব। যতটা পারলাম ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি হয়তো অনেকটা বড় হয়ে গেল। তো ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো। অস্কারের উপর এটা একটা প্রেসার ক্রিয়েট করা, সেগুলোও কোথা থেকে আসছে জানি। অস্কারকে ছোট করা, সেগুলোও কোথা থেকে হচ্ছে। তোমরা একটু খোঁজ রাখো না, সব জানতে পারবে, ঠিক আছে? এবং এটুকুও বলে রাখছি, অস্কারও রীতিমতন স্ক্যানারের তলায় এসে গেছে, ঠিক আছে? অস্কারকেও হয়তো সিজনের মাঝপথে যদি এই রকম মানে লবিবাজি তো চলছে, তারপর যদি দলে খারাপ পারফরমেন্স হয় সরে যেতে হবে, কিছু করার নেই।
আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই জিনিসটা হয়েই আসছে। আইএসএল এ অন্তত আসার পর থেকে মনে হয় 10জন কোচ চেঞ্জ হয়ে গেছে এই লাস্ট 5টা বছরে। তো কোচিং কোচ এত চেঞ্জ করলে কোনোদিনই সাফল্য কোনো দলের আসেনি, এটা খুব চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে কোচকে অন্তত সময় দেওয়া দরকার। হ্যাঁ, আমি বুঝতে পারছি অস্কার হয়তো ট্রফি এনে দিতে পারেনি, কিন্তু যেই দলটা জিততে ভুলে যেত, যেই দলটা পরপর 2টো ম্যাচ জিততে পারতো না, সেই দলটা এখন জিতছে, জয়ের হ্যাটট্রিক করছে, ক্লোজে যাচ্ছে। এখনো সেই শেষ ফিনিশিং টাচটা আসছে না। সময় লাগবে, হয়ে যাবে। অসম্ভব বলে তো ফুটবলে কিছু নেই, হয়ে যাবে। তো এরপর আমরা একটা নেক্সট আপডেট নিয়ে আলোচনা যদি করি, তো সেক্ষেত্রে বলতেই হবে যে একজন দুর্দান্ত মাপের বিদেশি ডিফেন্ডার, স্প্যানিশ ডিফেন্ডার কিন্তু আইএসএল এর পথে অনেকটাই পা বাড়িয়ে ফেললো। তো প্লেয়ারটা হচ্ছে 28 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার জর্জে মেরা। প্লেয়ারটা দুর্দান্ত রেকর্ড, তোমরা যদি একটুখানি দেখো, সে কিন্তু ক্লাব কেরিয়ারে লা লিগাতে তার দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে, 78টা ম্যাচ খেলেছে। লা লিগা 2তে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, বুন্দেস লিগাতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু 244টা ম্যাচে 5টা গোল, 1টা অ্যাসিস্টও রয়েছে। তো অনেক বড় বড় প্লেয়ারদের সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে 28 বছর বয়স। মার্কেট ভ্যালু তার দেখতে গেলে খুব একটা বেশি নয়, তার মার্কেট ভ্যালু মোটামুটি 2.5 কোটি টাকার কাছাকাছি। ফ্রি প্লেয়ার রয়েছে, তাকে কিন্তু সাইনিং এর দিকে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা নিয়ে চলে গেছে নর্থ ইস্ট। এটা কিন্তু সাইন হলে একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে বলাই যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত ডিল ডান হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।